আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় ইরানকে নিঃশেষ করতে চায় আরব দেশগুলো। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। স্বাগত জানাচ্ছি আপনাকে ২১-এর রাতে। আমাদের সঙ্গে আছেন রাজনীতি বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ইরানকে নিঃশেষ করতে চায় আরব দেশগুলো, এটি আজকে আমাদের আলোচনার বিষয়। এর বাইরে আরও বেশ কয়েকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। আফগানিস্তান পাকিস্তানের যুদ্ধ একরকম লেগেই গেছে বলা যায়। এছাড়া বাংলাদেশে আজকে চীনের ব্যাপারে আমরা দেখলাম যে জামায়াতের আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের একটি বৈঠক হয়েছে, সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে আমি ইরানকে নিঃশেষ করতে চায় আরব দেশগুলো এই বিষয়ে একটি রয়টার্সের একটি প্রতিবেদনের কিছু অংশ আমি উল্লেখ করতে চাই আলোচনায় যাওয়ার আগে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার জন্য প্রথম দিকে যুক্তরাষ্ট্রকে কোনো ধরনের আহ্বান জানায়নি উপসাগরীয় আরব দেশগুলো, তবে এসব দেশ এখন তাদের অবস্থান পরিবর্তন করেছে। অনেক দেশই এখন যুক্তরাষ্ট্রকে আর্জি জানাচ্ছে ইরানের বিরুদ্ধে ওয়াশিংটন যেন এখনই যুদ্ধ বন্ধ না করে। তিনটি উপসাগরীয় সূত্র রয়টার্সকে জানিয়েছে এসব দেশের এখন চাওয়া হলো ইরানের যেন উপসাগরীয় অঞ্চলের তেল সরবরাহের মূল পথ ও সেই তেলের উপর নির্ভরশীল অর্থনীতিগুলোর হুমকি হয়ে থাকার আর সক্ষমতা না থাকে। তাদের আশঙ্কা ইরানের হাতে যদি শক্তিশালী আক্রমণাত্মক অস্ত্র বা অস্ত্র তৈরির সক্ষমতা থেকে যায় তাহলে উত্তেজনা বাড়লেই তেহরান এই অঞ্চলের জ্বালানির সরবরাহের গুরুত্বপূর্ণ পথকে জিম্মি করে ফেলতে পারে। তাই আরব দেশগুলোর এখন চাওয়া ইরানকে সামরিক সক্ষমতার দিক থেকে পঙ্গু করে দেওয়া। আমরা আরও বিস্তারিত আছে এই প্রতিবেদনে। আপনি আসলে কি দেখছেন, আরব দেশগুলো কি ইরানের বিরুদ্ধে অবস্থান নিতে চায় কেন? ধন্যবাদ আপনাকে। দুটো কারণ আমরা মোটামুটি বুঝতে পারছি। একটা হচ্ছে যে ধরেন এখনকার যে বাস্তবতা, গত 18 দিন ধরে তো ইরানের উপর মার্কিন এবং ইসরায়েল আক্রমণ চলছে, আর ইরান আরব দেশগুলোতে মার্কিন যে ঘাঁটি আছে সেগুলোর উপর আক্রমণ চালাচ্ছে। এবং সাথে সাথে কিন্তু সাম্প্রতিককালে আমরা এটাও দেখছি যে ইরানিরা তাদের বিভিন্ন উপসাগরীয় দেশগুলোর তেলের ব্যবস্থাপনা বলেন, বিমানবন্দর বলেন, হোটেল বলেন, সেগুলোতে আক্রমণ চালাচ্ছে। তারা যেটা বলছে যুক্তি হিসাবে যে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সংশ্লেষ আছে, সেই কারণে আমরা এই আক্রমণটা করছি। কিন্তু এটা বাস্তব যে ওই দেশগুলোর সরকার যারা আছে তাদের সকলের জন্যই তো একটা বিরাট প্রশ্ন। তাদের মানুষরা তো প্রশ্ন করবে যে আমরা আক্রমণের মুখে আমাদের সরকারগুলো কি করছে। তো এখন কিন্তু কোনো সরকারই এ পর্যন্ত, মাঝখানে বোধহয় কাতার একটু উদ্যোগ নিয়েছিল, কিন্তু কোনো সরকারই কিন্তু উপসাগরীয় যে দেশগুলো আছে তারা কিন্তু ইরানের আক্রমণের কোনো পাল্টা আক্রমণ করেনি। কিন্তু তাদের মধ্যে একটা রাজনৈতিকভাবে তাদের দেশের অভ্যন্তরীণ থেকে একটা চাপ তো তৈরি হয়েছে, এটা সত্যি কথাই। এবং সে আক্রমণের মুখে তাদের এইরকম ভাবনাটা খুব আমার কাছে অসম্ভব বলে মনে হয় না। তারা হয়তো ভাবছে যে এখন তো তারা মহাবিপদগ্রস্ত। একটা হচ্ছে যে তারা আক্রমণের মুখে, ইরানি পাল্টা আক্রমণের মুখে তাদের অর্থনীতি স্থবির হয়ে গেছে, তাদের তেল রফতানি বন্ধ হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য এমনকি বিমান চলাচলও বন্ধ হয়ে আছে অনেক দেশের জন্য। তো কাজেই এই বাস্তবতায় কিন্তু তারা নতুন করে একটা উপলব্ধিতে এসছে যে ইরানকে তারা ইরান সম্পর্কে আরবদের এমনিতেই বহুকাল ধরেই ঐতিহাসিকভাবেই এক ধরনের সেন্সিটিভিটি আছে। কারণ ইরান দুটো ভিন্ন সিভিলাইজেশন, আরব সিভিলাইজেশন অ্যান্ড পার্সিয়ান সিভিলাইজেশন, এদের হাজার বছরের প্রতিদ্বন্দ্বিতা আছে। বিশেষ করে আপনি যদি উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর দিকে দেখেন, সৌদি আরবের সাথে কিন্তু বহুকাল ধরে ইরানের ভূকৌশলগত প্রতিদ্বন্দ্বিতা ছিল। গত বছর দুয়েক আগে চীনের দুতিয়ালিতে ইরান এবং সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করে একটা নূতন সহযোগিতার বাতাবরণ সৃষ্টি করতে চেয়েছিল। এবং আমরা তো এটা জানি যে ইরানের বিরুদ্ধে আপনি বিভিন্ন ধরনের স্যাংশন যেগুলো হয় সেগুলোতেও কিন্তু মোটামুটি দেশগুলো, আরব দেশগুলো, উপসাগরীয় দেশগুলো পশ্চিমাদের সাথেই তারা থাকে। এবং পশ্চিমারা কিন্তু, এবং তারা নিজেদের নিরাপত্তার জন্যে এই মার্কিন যুক্তরাষ্ট্র ঘাঁটি দিয়ে তাদের মধ্যে এই ধরনের একটা ধারণা জন্মেছিল যে তারা ইরানের বিরুদ্ধে, ইরানকে তারা প্রধানত তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করেছিল যে এর মধ্যে দিয়ে তারা নিরাপদ বোধ করবে। এখন এই গত 17-18 দিনে তো বোঝা গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তো নিরাপদ নয়ই, ওই দেশগুলোরও নিরাপত্তা এখন মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চিত করতে পারছে না। তো কাজেই এখনকার বাস্তবতা যদি বলেন, সেই প্রেক্ষাপটে আরব দেশগুলো এই ধরনের একটা চিন্তা করা অমূলক মনে হয় না।
এবং ঐতিহাসিকভাবে যদি আমরা দেখি তাহলেও সেটা আমার কাছে মনে হয় যে এখন যেহেতু তারা আক্রমণের মুখে, তারা তাদের অতীতে গিয়ে চিন্তা করছে পারস্য উপসাগর বা পারস্যের দেশের সাথে তাদের সম্পর্ক কেমন ছিল। আর যেটা আপনি ইঙ্গিত করলেন, ভবিষ্যতেও কিন্তু এটা রয়ে যাচ্ছে, কারণ এই হরমুজ প্রণালী যেটা আছে এর মধ্য দিয়ে 20% অয়েল পরিবহন হচ্ছে, গ্যাস, অয়েল, ইভেন ফার্টিলাইজার, পেট্রোকেমিক্যাল প্রোডাক্টস সব তো বন্ধ। এখন ইরান যদি এই যুদ্ধে টিকে যায়, আমি টিকে যাওয়াই বলবো, এখানে জয়ী হওয়ার কোনো সুযোগ নাই, যদি টিকে যায় এটা ইরানের জন্য জয়। যদি টিকে যায় তাহলে এই উপসাগরের দেশগুলোর জন্য এখন একটা নতুনভাবে সম্পর্ক পুনর্বিন্যাস করা ছাড়া কোনো উপায় থাকবে না। টিকে যাওয়া আর জয়ী হওয়ার মধ্যে একটু যদি আমাদেরকে বলতেন যে একটু বিস্তারিত না, জয়ী ধরেন এই যে যুদ্ধ এখন যে ধ্বংসাত্মক যুদ্ধ হচ্ছে, এখানে তো ধরেন ইরানের জন্যে, ইরানের নেতৃস্থানীয় যারা আছেন তাদের অনেককেই প্রাথমিক ধাপেই তারা মেরে ফেলেছে। ইরানের বিভিন্ন স্থাপনাগুলো ধ্বংস করছে। গত জুন মাসে একবার আক্রমণ হয়েছে, এখন আরেকবার আক্রমণ হচ্ছে, এবং সবশেষ যৌথ আক্রমণ। একটি তথ্য দিল যে 12,000 স্থাপনা ধ্বংস করা হয়ে গেছে। এক্স্যাক্টলি, এবং আপনি ধরেন প্রায় 1300-1400-র উপর লোক মারা গেছে। তো কাজেই ইরানের জন্য এটা একটা ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের 3টা উদ্দেশ্য নিয়ে তারা শুরু করেছিল। পারমাণবিক তাদের যে গবেষণা প্রকল্প আছে এটাকে ধ্বংস করা, যাতে ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের দিকে না যেতে পারে, এটা ছিল 1 নম্বর। 2 নম্বর ছিল তাদের মিসাইল যেগুলো ইনফ্রাস্ট্রাকচার আছে সেটাকে নষ্ট করে দেয়া, এবং তৃতীয় ছিল যারা তাদেরকে বলা হয় তাদের বন্ধু, যেমন হেজবুল্লাহ, হামাস, এগুলো আপনি লক্ষ্য করবেন এই ইরানে ঘটনার পাশাপাশি কিন্তু গতকাল ইসরায়েলও লেবাননে হিজবুল্লাহ বিরুদ্ধে ল্যান্ড অপারেশন শুরু করেছে। বিমান থেকে তো আক্রমণ করছে। তাদের টার্গেট হচ্ছে যে হিজবুল্লাহকে শেষ করে দাও যতখানি পারা যায়। এখন এই 3টা টার্গেটের মধ্যে পারমাণবিকটা নিয়ে অনিশ্চয়তা থাকলেও মিসাইলের উপর আক্রমণ হচ্ছে, তারা অস্বীকার করা যাবে না। তো ইরানের স্থাপনাগত দিক থেকে ইরানের ব্যাপক ক্ষতি হচ্ছে। তো কাজে এখানে যদি আপনি ক্ষতির পরে টিকে যান, অর্থাৎ এই ইসলামিক প্রজাতন্ত্র টিকে থাকে, তাহলে আপনি টিকে থাকবেন, কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে ক্ষতি স্বীকার করে টিকতে হবে। তো কাজে এখানে ইরানের জন্য যেহেতু তার বারটা খুব নিচে, যে কোনো রকম টিকলেই আমি জিতে গেলাম, তো কাজে সেই জায়গায় ইরানের জন্য টিকে থাকাটাই তার জয়। আর মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য জয়টা হলো এদিকে যদি সরিয়ে দিতে পারে। যদি না সরাতে পারে তাহলে কিন্তু প্রশ্ন থেকে যাবে যে কেন এই আক্রমণে আমরা গেলাম। জি, আপনার কাছে আমি আবারও আসবো। আমি এই পর্যায়ে শরীফুজ্জামান শরীফের কাছে আসতে চাই। আরব দেশগুলোর যে অবস্থানের কথা আমরা শুনছিলাম, এর পাশাপাশি কি আরেকটি বিষয়ের কাজ করছে কি, যে ধর্মীয় বিষয় যেগুলো আছে, শিয়া সুন্নির যে বিরোধগুলি, ইরানকে কি এই জায়গা থেকে কি তারা দেখছে, বা ইরানের নতুন করে ইরানের আধিপত্য সৃষ্টি হবে, এই ধরনের আশঙ্কার কথা কি তারা ভাবছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সাথের আলোচক, দর্শক শ্রোতা। আমি স্যারের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিলাম, এবং এর পরেও যে পার্টগুলোতে আলোচনা হবে আরও মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব। আমরা যে তথ্যগুলো পাচ্ছি, এই তথ্যগুলো বেশিরভাগ ক্ষেত্রে একপেশে তথ্য। আপনি খেয়াল করে দেখবেন যে ইরান যে অ্যাটাকগুলো করছে ইসরায়েলে, কোনো তথ্য কি পাওয়া যাচ্ছে সেখানে ক্ষতিগ্রস্ত, ক্ষয়ক্ষতির পরিমাণটা কতটুকু? নেতানিয়াহুর বেঁচে থাকা, মারা যাওয়া নিয়ে এটা নিয়ে কয়েকদিন ধরে কয়েক ধরনের একটা ধোঁয়াশা আছে, এবং খেয়াল করে দেখবেন যে নেতানিয়াহু বেঁচে আছেন এটি প্রমাণ করার জন্য তার লুঙ্গি রোদে শুকা দিচ্ছে, এটি সামনে আনা হচ্ছে। আমি মজা করে বললাম আর কি, কিন্তু যদি লুঙ্গি সামনে এনে শুকা দিচ্ছে এটি দেখিয়ে যদি প্রমাণ করতে হয় বেঁচে আছে, তাহলে তাকে সামনে আনাটা অসুবিধাটা কোথায়? যাকে নিয়ে প্রশ্নটা উঠছে তিনি সকালবেলায় নাস্তা করেছেন, এই যে দেখেন তার চেয়ার, গ্লাস ইত্যাদি, এটি দিয়ে প্রমাণ করছি যে তিনি বেঁচে আছেন। তো ওটা দিয়ে প্রমাণ করার থেকে তাকে সামনে এনে প্রমাণ করি যে তিনি বেঁচে আছেন। অর্থাৎ একটা ধোঁয়াশা কিন্তু আছে, যে তথ্যগুলো আসছে তথ্যের মধ্যে। না, আমার কালকে আবার সর্বশেষ একটি ভিডিও দেখলাম যে সেখানে বলছে যে সে আছে, কিন্তু সেটিও যে এআই দিয়ে প্রমাণ করতে হবে কেন? এটি নিয়েও আমেরিকার অনেকগুলো জায়গা থেকে প্রশ্ন তুলেছে। আমার প্রশ্নটা হলো যে তিনি যদি বেঁচেই থাকেন তাহলে তো তিনি তো সামনে আসতেই পারেন, তাকে সামনে এনে প্রমাণ করা যায় তিনি বেঁচে আছেন। তো এটি না করে
ওই যে তিনি সকালবেলা নাস্তা করেছেন, এই যে দেখেন এই কাপে তিনি কফি খেয়েছেন, এই বিষয়গুলো ঠিক আছে, আঙ্গুল দেখা যাচ্ছে তাই যে না, 5টি আঙ্গুল আছে। তো এগুলোর কারণটা কি? নিশ্চয়ই কোনো একটা ভেতরে একটা রহস্য আছে। আরেকটি খবর শুনছি যেটি গণমাধ্যম বলছে যে তিনি আগের মতন অবস্থায় নেই, অনেকটা ভীত সন্ত্রস্ত অবস্থায়, জন্য তিনি খুব একটা বের হচ্ছেন না। সেটিও যদি হয়, পুরো ইসরায়েল তো ইরানি বাহিনীর দখলে চলে যায়নি। ইসরায়েলের প্রতি তার সরকারের তো নিয়ন্ত্রণ আছে এবং সেখানে ইরানের হামলা মোকাবেলা করার জন্য যথেষ্ট প্রস্তুতি আছে। তো এর ভেতর থেকে তার দেশের সর্বোচ্চ ব্যক্তি, যাকে নিয়ে এত রহস্য তৈরি হচ্ছে, প্রশ্ন তৈরি হচ্ছে, তাকে কোনোভাবেই পাবলিকের সামনে আনা যাবে না। সেখানে তো আর আমাদের মতন মব নাই যে বাড়ি থেকে ধরে নিয়ে আসবে। পুরো প্রশাসন তো নেতানিয়াহুর অধীনে। সুতরাং তাকে সামনে না আনার পেছনে নিশ্চয়ই কোনো একটা কূটনীতির তো নানা রকমের কলা কৌশল থাকে, কৌশল থাকুক বা না থাকুক, এর পেছনে একটা রহস্য আছে বলে আমি সংশয় প্রকাশ করি। দ্বিতীয়ত, আপনি যেটি বললেন আদর্শিক, আপনি মজার বিষয়টা খেয়াল করে দেখবেন যে মধ্যপ্রাচ্যের যে শাসকরা এই ইরানের সরকারের পতন চায়, এটা শাসকরা চায়, জনগণের চাওয়া না, শাসকদের চাওয়া। এবং এই শাসকদের রাষ্ট্র পরিচালনার ভিত্তি হলো ধর্ম। মোটামুটি কাছাকাছি, কিন্তু শিয়া সুন্নির মধ্যে মানে তাদের যে পারস্পরিক বিশ্বাসের জায়গাটা, কিছু কিছু জায়গায় পার্থক্য আছে, কিন্তু কমন কতগুলো জায়গা আছে। অথচ এই শাসকরা একজন আরেকজনকে, সাদ্দামকে যখন ফাঁসিতে ঝোলায়, ইরানের ভূমিকার কথা মনে আছে? ইরান কিন্তু সেই ধরনের কোনো প্রতিক্রিয়া জানায়নি। ধরি মাছ না ছুঁই পানি। আজকে সেই বিপদটা ইরানের কাঁধে এসেছে। আবার আয়লান কুর্দির কথা মনে আছে? আয়লান কুর্দি যে তার পরিবার নিয়ে সাগরে ভেসেছিল, তার আশপাশে কারা ছিল? এই যে ধর্ম বিশ্বাস নির্ভর যে রাষ্ট্র, যে শাসক, তারাই কিন্তু এই জায়গাগুলোকে আয়লান কুর্দিকে ওই জাহাজে উঠতে বাধ্য করেছিল। তাদের দিকে বন্দুক তাক করা, পরিবারের দিকে বন্দুক তাক করা, এবং তারা এক পর্যায়ে সলিল সমাধি ঘটে। অর্থাৎ এই যে মিসাইল হামলার পরে আরবের শাসকরা একজন আরেকজনের বিপক্ষে গেছে, তা না, এটা তাদের স্বভাবজাত। এই কাজটি তারা করেন এবং এই কাজটি করতে তারা অভ্যস্ত। অন্যদিকে আপনি খেয়াল করে দেখবেন, যখন কিউবা কোনো একটা বিপদে পড়ে, যেভাবেই হোক না কেন, ওই যে উত্তর কোরিয়ার যে আমরা যাকে নিয়ে ঠাট্টা মশকরা করি, ও কিন্তু চেষ্টা করে যতটুকু পারি সহযোগিতা করার জন্য, অথবা অন্য একটা দেশ যখন বিপদে পড়ে আর একটা দেশ সহযোগিতা করার জন্য। অর্থাৎ এই যে আপনি শুরুতে বললেন যে আফগানিস্তান এবং পাকিস্তান দুটো রাষ্ট্রেরই বিশ্বাসের ভিত্তিটা হলো ধর্ম। এর ভেতর থেকে আমি যেটা দেখি, বিশ্বাস নির্ভর যে রাষ্ট্র ব্যবস্থাপনা, ফেইথ বেস যে রাষ্ট্র ব্যবস্থাপনা, এটা আপনার সংহতির বাঁধনটাকে ক্রমশই দুর্বল করে ফেলে। এবং তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আরবে যেগুলো ঘটছে। এটা তো হওয়ার কথা না। আমরা এখানে যারা আছি, আমরা কত ধরনের ক্রেডিট ক্লেম করি, আমাদের মুসলিম উম্মা, আমাদের আরব উম্মা। তো এগুলো যে যাদেরকে আমরা ফোকাস করি, এই জায়গাগুলোতে যাদেরকে আমরা ইমাম হিসাবে দেখি, তাদের মধ্যকার বিরোধের জায়গাটা আমরা দেখি, কিন্তু আমরা এই রাজনীতিটা ধরতে পারি না। আসল ব্যাপারটা হলো আমেরিকার যে আধিপত্য, যে প্রভাব, সেই প্রভাবের সাথে কে কে থাকবেন এবং থেকে তার ক্ষমতাটাকে নিরাপদ রাখবেন, মূল ব্যাপারটা হচ্ছে তাই। ইরান মনে করেছে যে না, আমেরিকার এই ব্যবস্থাপনাকে মেনে নিয়ে আমি বশ্যতা স্বীকার করব না, সে আমেরিকার চোখে শত্রু হয়ে গেছে। সৌদি আরব সহ অন্যান্য যারা, তারা বশ্যতা স্বীকার করে। আবার ইয়েমেনের সাথে আরবের যে সৌদি আরবের যে সম্পর্ক, যেভাবে মানুষকে একেবারে মানে বিয়ের অনুষ্ঠানে পর্যন্ত বোমা হামলা করে মানুষ মেরে ফেলছে, তার বিরুদ্ধে আপনি খেয়াল করবেন যে এইখানে মূল ব্যাপারটা হচ্ছে ধনী। ইয়েমেন যদি সৌদি আরবের মতো সম্পদশালী হতো, হয়তো আমাদের এখান থেকে আমরা এইটাকে আলোচনার মধ্যে আনতাম। আপনি সৌদি আরবের সাথে ইয়েমেনের যে সম্পর্কটা, বৈরিতাটা, এটা কিন্তু আপনি কোথাও কোনো আলোচনার মধ্যে দেখবেন না, কারণ ওরা তুলনামূলকভাবে পিছিয়ে পড়া। তো আমি এই যুদ্ধটা আমরা আসলে চাইলেও বন্ধ করতে পারবো না, এর সাথে আমাদের কিচ্ছু করার নাই। আমরা ওই যে ইউটিউবে ভিডিও টিডিও দেখে
আসার সময় মেট্রো রেলে দেখলাম কয়েকজন বেশ আলাপ করছে। গতকাল ইরান যে 20 জন একে গ্রেপ্তার করেছে, তথ্যদাতাকে, ওরা বলছে তার মধ্যে 3 জনকে মিসাইলের সাথে বেঁধে উড়িয়ে দিয়েছে এবং তাদের মধ্যে একটা আনন্দ আছে আর কি। তো এর ভেতর থেকে আমরা কতগুলো বিনোদন খুঁজে পাই, কিন্তু বাস্তবতা হলো যেখানেই যুদ্ধ হোক না কেন আসলে সামগ্রিকভাবে সম্পদ, মানুষ, মানবতা ক্ষতিগ্রস্ত হয় এবং পৃথিবীটা কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে, কোথায় সে হরমুজ প্রণালী, সেখানে তেলের জাহাজগুলো চলতে পারছে না, আমার এখানে ড্রাইভার বাসে বসে স্টিয়ারিং তাকে বন্ধ করে দিতে হচ্ছে। জি, এটি বাস্তবতা। আপনার কাছে আমি আসবো এই পর্যায়ে, আমি আবার হুমায়ুন কবির কাছে আসতেছি। কালকে আমরা ডোনাল্ড ট্রাম্পের প্রেস কনফারেন্স দেখছিলাম হোয়াইট হাউসে। তিনি তার খুব বিমর্ষ মনে হচ্ছিল আমার কাছে, এবং তিনি যে বিষয়গুলো বলছিলেন যে তার যে মিত্রগুলো তাদেরকে একেবারে সরাসরি মানে আমি সেই তার বক্তব্যের কিছু অংশ উল্লেখ করতে চাই আলোচনা যাওয়ার আগে। হরমুজ প্রণালী পাহারার বিভিন্ন দেশের সহায়তা চেয়ে ট্রাম্প বলেছেন কেউ কেউ এতে খুবই আগ্রহী, আবার কেউ নয়। এমন কিছু দেশও আছে যাদের আমরা বহু বছর ধরে সাহায্য করেছি ও বাইরের ভয়াবহ শত্রু থেকে রক্ষা করেছি, অথচ তারা খুব একটা আগ্রহ দেখায়নি। এই আগ্রহের মাত্রাটা আমার কাছে গুরুত্বপূর্ণ। তিনি একভাবে মনে করছেন যে কেউ আগ্রহ দেখাচ্ছেন, আবার এক ধরনের আশাও দেখলাম যে কেউ হয়তো আসতে পারে। একটি আপনার কাছে কি মনে হয় আসলে কেউ কি তার ডাকে সাড়া দিবে মনে হয় এই অবস্থায়? প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য এটা খুবই একটা ত্রিশঙ্ক অবস্থা যদি বলি। অভ্যন্তরীণভাবে তার এই ইরান আক্রমণের উদ্যোগটা একেবারেই গ্রহণযোগ্য হয়নি। 27% লোক এটাকে সাপোর্ট করছে, খুবই নিচের দিকে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রে গত 2-3 দিন ধরে যেসব জিনিস দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সার্ভে থেকে, তাতে মনে করা হচ্ছে যে এখনই যেটা দেখা যাচ্ছে যে যদি নির্বাচন হয় তাহলে কংগ্রেসের 2 কক্ষ, হাউস নিম্নকক্ষ ও সিনেট উচ্চকক্ষ, 2 জায়গাতেই রিপাবলিকানরা মেজরিটি হারাবে। এটা প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য খুবই একটা খারাপ খবর। তার কারণ হলো এই যুদ্ধের ফলে যেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু তেলের দাম বেড়ে যাচ্ছে। এর কারণ অনেকে, এটা আমি জাস্ট একটু ক্লারিফাই করে দিই, তেল যে কোনো দেশেই আমরা ব্যবহার করি এটা একটা গ্লোবাল মার্কেট থেকে আসে। কাজে আপনার দেশে যদি আপনি বলেন যে আমি উৎপাদন করি, আমি কম দামে দিয়ে দেবো, এটা হয় না। তো কাজেই এই গ্লোবাল ইম্প্যাক্টটা হচ্ছে, এবং সেটা মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে। যদিও তাদের এনাফ সাপ্লাই তারা আছে, তাদের রিজার্ভ সবচেয়ে বেশি রিজার্ভ, কিন্তু এটাতে দাম বেড়ে যাচ্ছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রে গ্যাস স্টেশনে যদি তেলের দাম বেড়ে যায় তাহলে আপনি ধরে নিতে পারেন যে এটা ওই দেশের রাজনীতিবিদদের জন্য খারাপ খবর, সেটার প্রতিফলন নির্বাচনে যাবে। এটা হচ্ছে অভ্যন্তরীণভাবে ট্রাম্পের জন্য এটা অসুবিধার কারণ হচ্ছে এখন। দ্বিতীয় যেটা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র এই বর্তমান বিশ্ব ব্যবস্থাটা তো মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি করা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে, এবং তার অন্যতম অনুষঙ্গ হচ্ছে নেটো, যেটাকে আমরা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তার সাথে যদি বলেন একটা দেশ এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিটা জায়গাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ছিল, এটা হচ্ছে ব্রিটেন, ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডমও তাকে হ্যাঁ বলেনি। অন্যান্য যারা আছে, জার্মানির মতো দেশ, যারা যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র তারা উল্টো ট্রাম্পের সমালোচনাও করছে। এক্স্যাক্টলি। তো কাজেই মার্কিন ট্রাম্প এই নেটোকে ব্যবহার করতে চেয়েছিল, নেটো মিত্ররা বলে দিয়েছে, জার্মানির চ্যান্সেলর তো বলে দিয়েছেন যে এটা নেটোর যুদ্ধ না, এখানে আমাদের যাওয়ার কোনো কারণ নাই। তো কাজেই এই মুহূর্তে 10টা দেশকে তিনি অনুরোধ করেছিলেন, তার মধ্যে চীনও কিন্তু আছে। তিনি বলছেন চীন, জাপান, সাউথ কোরিয়া, বলছেন যে এরা তেল এখান থেকে বেশি পায়, তেল যেহেতু এদের জন্য বেশি আসে, এর আমাদেরকে সাহায্য করে এটাকে চালু রাখবার জন্য। তারাও কিন্তু কেউ সাড়া দেয়নি। তার অর্থ হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প এককভাবেই সিদ্ধান্ত নিয়ে এই যুদ্ধে গেছেন, এবং এখন যেই কারণে কেউ তার পাশে এসে দাঁড়াচ্ছে না। এটা কিন্তু শুধু এই ইরান যুদ্ধের জন্য নয়, আগামী দিনে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব ব্যবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানটা কি হবে তার একটা আগাম চেহারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্প নিজে এই বিশ্ব ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন। আমরা ট্যারিফ অ্যান্ড আদার্স যেগুলো আমরা জানি, এখন বিশ্ব ওনাকে বাদ দিয়ে কিভাবে থাকা যায় এটাও চিন্তা করছে। এই ঘটনার মধ্যে দিয়ে কিন্তু তারও একটা আগামী গুরুত্বপূর্ণ একটি বিষয় বললেন আপনি। আমি বিরতিতে যেতে হবে আমাকে, পরে আপনার কাছে আমি একটু জানতে চাই আসলে যে আগামী বিশ্ব কেমন অবস্থা দাঁড়াবে। একটা বিরতি নিচ্ছি, ফিরছি এখনই।
বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন ২১ রাত। আমাদের সঙ্গে আছেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির এবং রাজনীতি বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ। আমি শরীফ ভাইয়ের কাছে আসবো, কিন্তু তার আগে আমি বিরতিতে যাওয়ার আগে যে প্রসঙ্গটিতে আলাপ করছিলেন যে ট্রাম্প খুব টেরিবল অবস্থায় আছেন আপনি বলছিলেন, এবং পরবর্তী যে বিশ্ব পরিস্থিতি কেমন হবে সেটি আপনি বলতে যাচ্ছিলেন। একটু আমাদেরকে যদি বলেন যে সেই চিত্র কেমন দেখতে পাচ্ছেন। বা এখন ধরেন আমি ইরান যুদ্ধটাই যদি বলি, দুটো অপশন এখন মনে হচ্ছে চিন্তার মধ্যে রাখা যায়। একটা হচ্ছে ট্রাম্প যদি বুঝে থাকেন যে এই এখন আমাকে পিছিয়ে আসবার ছাড়া কোনো উপায় নেই, কারণ এই যদি এই হরমুজ প্রণালী বন্ধ থাকে তার অর্থ দাঁড়াবে যদি আর 1 মাস হরমুজ প্রণালী বন্ধ থাকে, ইরান বলেছে $200 তেলের ব্যারেল হবে, চলে যাবে। $200 লাগবে না, $150 হলেই গুড এনাফ। বিভিন্ন দেশে আপনি রাজনৈতিকভাবে বিক্ষোভ হবে, মানুষ আর্থিক গ্লোবাল ইকোনমি স্লো ডাউন করে যাবে, নানান রকমের জটিলতা। আমরাও তো ক্ষতিগ্রস্ত, আমরা সবাই সারা পৃথিবী। তো কাজে এইরকম একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হলে সারা পৃথিবী তো প্রেসিডেন্ট ট্রাম্পকে ব্লেম করবে। এখন সে অবস্থায় যদি তিনি না যেতে চান তাহলে এই মুহূর্তে পিছিয়ে আসতে পারেন। তিনি বলতে পারেন যে আমি ইরানের স্থাপনা ধ্বংস করেছি, নেতাদের মেরে ফেলেছি, আমার লক্ষ্য অর্জন হয়ে গেছে, কাজেই এখন আমি আর যুদ্ধ বন্ধ করলাম শান্তির জন্য। হ্যাঁ, তাতে করে তিনি মুখ রক্ষাটা করতে পারবেন। যদি সেটা না করেন তাহলে তাকে এসকালেট করতে হবে, অর্থাৎ তাকে এখন যুদ্ধ বাড়াতে হবে। কীরকম হতে পারে? একটা হচ্ছে খার্গ আইল্যান্ড যেটা আছে ইরানে, সেটা তিনি দখল করতে পারেন। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় 2200 মেরিন এক্সপেডিশনের ফোর্স রেডি হচ্ছে তারা আসবার জন্য। তো সেটা যদি বাস্তবায়িত হয় তাহলে খার্গ আইল্যান্ড দখল করার জন্য চেষ্টা করতে পারেন। গতকালও তিনি প্রেস কনফারেন্সে এই কথাটাই বলেছেন, খার্গ আইল্যান্ডের কথা। এখন যদি সেটা দখল করেন তাহলে কি দাঁড়াবে? এটা দখল করতে গেলে আপনি ইরানের ভূমি দখল করতে হবে খানিকটা, ইরানের অনেকটা ইনফ্রাস্ট্রাকচার আপনাকে আরও ধ্বংস করতে হবে, মানে যুদ্ধটাকে আপনি আরও বাড়াতে হবে। এখন কথা হলো যে আপনি এটা বাড়িয়েই কি সমস্যার সমাধান করতে পারবেন? জাহাজে 300 বা 700 জাহাজ আটকে আছে কিন্তু ভেতরে, পারস্য উপসাগরের ভিতরে। এখন এই জাহাজগুলোকে যদি আপনি ছাড়িয়ে আনতে হয়, জাহাজ তো আর এমনিতে বললে আসে না, এটার জন্য ইন্স্যুরেন্স আছে, মানুষের নিরাপত্তা আছে, যারা জাহাজে তেল আনে তাদের আগ্রহের ব্যাপার আছে। এই প্রক্রিয়াটা চালু রাখবার বা এটাকে বন্ধ করার জন্য বা ডিজার্ভ করার জন্য ইরান একটা মিসাইল দিলেই তো হলো। একটা মিসাইল যদি একটা জাহাজের উপর পড়ে, বাকি জাহাজগুলো তো আর আসবে না। তার অর্থ হচ্ছে যে আপনি এই রাস্তায় যদি হাঁটেন, এসকালেশনের রাস্তায়, তাহলে অনিশ্চিত রাস্তা, এবং সেখানে হরমুজ প্রণালী আপনি চালু রাখবার কোনো গ্যারান্টি নাই। কতদিনে হবে সেটাও কেউ জানে না। এখন মার্কিন যুক্তরাষ্ট্রে এসে সিদ্ধান্ত নিতে হবে, ইসরায়েলকেও তাই, সাথে সাথে, যে তারা কি এখন যুদ্ধ বন্ধ করবেন নাকি যুদ্ধ আরেকটু বাড়াবেন। এখন যদি বাড়ায় সেখানে কি ঘটবে সব বলা মুশকিল। এবং ইতিমধ্যেই ইরান হুমকি দিয়ে রেখেছে যে উপসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রে আর্থিক ব্যবস্থাপনা বা আস্তানা যেগুলো আছে, ব্যাংক, কর্পোরেট অফিসে, সেগুলোর উপর তারা আক্রমণ করতে পারে। তো কাজে এটা একটা, এবং ইরানে প্রচুর উপসাগরীয় অঞ্চলে প্রচুর মার্কিন নাগরিকও তো আছে। তো কাজেই এই জায়গায় একটা ভয়ঙ্কর অবস্থার সামনে। এটা হলো এই ইরান যুদ্ধ নিয়ে। এবার যদি বাইরের পৃথিবীতে আসেন, ইউরোপের সাথে, ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা একটা বিশ্ব কাঠামোর অংশ হিসেবে দেখতাম। ইউরোপ এখন বলে দিচ্ছে যে আমি আর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে থাকতে আগ্রহী নই, এবং ইউক্রেনিয়ান যুদ্ধ নিয়ে কিন্তু ইউরোপ ইতিমধ্যেই তারা নিজেদের সক্ষমতা বাড়াবার জন্য সচেষ্ট হচ্ছে। তাহলে কি দাঁড়াবে এখানে? তো যারা চিন্তা করেন, বিশ্লেষকরা বলছেন, একটা পৃথিবী হবে মার্কিন যুক্তরাষ্ট্র কেন্দ্রিক, আরেকটা পৃথিবী হবে ইউরোপ কেন্দ্রিক, আরেকটা পৃথিবী হবে চীন, রাশিয়া, এই অঞ্চল কেন্দ্রিক। বিশ্ব 3 ভাগে বিভক্ত হয়ে যাবে। আমরা যারা আছি তাদের জন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কোথায় থাকতে চাই। আমরা আমেরিকা না ইউরোপ না চীন, কোন দিকে আসলে আমরা আমাদের স্বার্থ যেখানে থাকবে সেই জায়গায় থাকবো। আমরা তো সব দিকেই আছি, সব দিকে আমি সেটাও করতে পারবো। জি, আমি এই বিষয়েই আপনার কাছে আমি আবারও আসবো। আমি যে শরীফুজ্জামান শরীফের কাছে আসতেছি। এবার একটু চীনের দিকে, একটু চীন নিয়ে আলোচনা করতে চাই। আমরা আজকে দেখেছি যে জামায়াতের আমির তিনি চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন এবং সেখানে বলেছেন যে বন্ধুত্বটা আরও কিভাবে বাড়ানো যায় সেই কথা বলেছেন। আর একটি বলেছেন যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলো কেউ যেন মানে ঘাড়ের উপরে থাকলেও মানে আধিপত্য কেউ যেন বিস্তার না করতে পারে, সেটি মেনে নেওয়া হবে না। এটি কাকে বুঝিয়েছেন বা কেন বলেছেন তিনি এটি? ধন্যবাদ। প্রথম ব্যাপারটা হলো
চীনের সঙ্গে জামাতের একটা ভালো সম্পর্ক আছে। 5 আগস্টের পর থেকে জামাতের আমির এবং তার সেকেন্ড সারির যে নেতারা তারা একাধিকবার চীন সফর করেছেন। আবার চীনের রাষ্ট্রদূত মাঝে মধ্যে তাদের মগবাজার অফিসে যান। আমি আপনাকে মনে করিয়ে দেই, আজ থেকে 4 থেকে 5 মাস আগে চীনের রাষ্ট্রদূতের কাছে ডক্টর আবদুল্লাহ তাহের তিনি অনুরোধ করেছিলেন যে রোহিঙ্গাদের জন্য একটা আলাদা রাষ্ট্রের ব্যবস্থা করা যায় কিনা, মনে থাকার কথা, এবং তার 3 দিন পরে তার একটা সংশোধনী দিয়েছিলেন। এটি নিয়ে বেশ আলোচনা হয়েছিল। এখন জামাত চীনের কাছে বারবার একটু দুর্বল হয়ে যাচ্ছে, স্মৃতি রোমন্থন করে কিনা আমি জানি না। 71 সালের চীনের ভূমিকার কারণে তার এই যে ভালোবাসাটা তৈরি হচ্ছে কিনা আমি জানি না। কারণ আপনি যদি ভারতকে সমালোচনা করবেন, তার অনেকগুলো যৌক্তিক কারণ আছে। গত 15 বছর শেখ হাসিনার সরকারকে যারা টিকিয়ে রেখেছে, আপনি যদি তাদেরকে তালিকাভুক্ত করেন, অবশ্যই আমরা বলবো 1 নম্বরে হলো ভারত, 2 নম্বরে আমি বলবো চীন। কেন? আমি দুটো উদাহরণ দিব। বাংলাদেশে যে দুটো নির্বাচন সবথেকে প্রশ্নবিদ্ধ, তার একটি হচ্ছে 18 সালের যে রাতের নির্বাচন। সেই রাতের নির্বাচনের পরে সবার আগে শেখ হাসিনার সরকারকে, তাকে প্রধানমন্ত্রী হিসাবে ফুল দিয়ে বরণ করে নিয়েছিল চীন। আবার 24-এর যে নির্বাচন, সেই নির্বাচনেও ভারত পেছন থেকে কলকাঠি নেড়েছে, কিন্তু সে সামনে আসেনি। বুদ্ধিমান তো, কাজটা চীন করেছে। 24-এর নির্বাচনের পরেও শুধু চীন অ্যাপ্রিসিয়েট করেনি, অভিনন্দন জানায়নি, তারা একটা প্রেস রিলিজ দিয়েছিল। আপনি এখন সোশ্যাল মিডিয়ায় মানে ইন্টারনেট সার্চ দিলে পাওয়া যায়। এবং তার ভাষাটা ছিল এরকম যে শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের, এবং কেউ যদি এই সরকারের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র করে, আমরা সেটিকে যৌথভাবে প্রতিরোধ করব। অর্থাৎ আমিডামির নির্বাচনের ভেতর থেকে গঠিত সরকারকে কেবলমাত্র টিকিয়েই রাখবো না, তাকে কেউ যদি ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। সেই সরকারটাকে দোষর কি চিন্তা হলে এই জায়গাটায় জামাত সাধারণত যেটা করে, জামাত হচ্ছে তার কাছে প্রচুর মানে সিস্টেম আছে, সে সাইনবোর্ডটা তৈরি করে সাইনবোর্ডটা খুলে নিয়ে লাগিয়ে দেয়, এটি হচ্ছে ফ্যাসিস্টের বাড়ি, এ হচ্ছে শান্তিবাদীর বাড়ি। ঢাকায় শেখ মুজিবকে ফ্যাসিস্ট বলে তার বাড়ি ভেঙে দেয়, আবার পটুয়াখালীতে গিয়ে জামাতের আমির বলে শেখ মুজিবুর রহমান সাহেব অনেক ভালো মানুষ ছিলেন, অনেক ভালো কাজ করার চেষ্টা করেছেন। কেন? কারণ হচ্ছে তখন ভোট ছিল। আমি শেষ করব এই জায়গাটায় যে এই যে চীনের শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখার ক্ষেত্রে চীনের ভূমিকাটা আছে, আর তারা যে স্ববিরোধিতার যে রাজনীতি করে, তারও একটা উদাহরণ দেওয়া দরকার এই ক্ষেত্রে। আপনি জামাতের যদি পলিটিক্যাল তাদের যে লিটারেচারগুলো আপনি পড়েন, তার মধ্যে আপনি দেখবেন যে আমাদের দেশের ধর্মীয় যে দলগুলো ইনক্লুডিং জামাত, তারা পৃথিবীতে 4টা জায়গায় মুসলমানরা নির্যাতিত হচ্ছে এই অভিযোগটা করে। তার প্রথম হলো কাশ্মীর, দ্বিতীয়ত হচ্ছে গাজা, তৃতীয়ত হচ্ছে উইঘরের মুসলিম, আর আরেকটা হচ্ছে মিয়ানমারের কথা বলে। তো উইঘরের মুসলিমদের উপরে নির্যাতন কারা করে? অভিযোগ হচ্ছে চীন সরকার করে। আপনি গত 15 বছর, 20 বছর, 25 বছর তাদের অসংখ্য মিছিল সমাবেশ পাবেন, ছবি পাবেন যে তারা উইঘরের মুসলিমদের উপরে চীন সরকার নির্যাতন চালাচ্ছে, অত্যাচার চালাচ্ছে, এই কথা বলে ক্যাম্পেইনটা করছে। এখন সেই চীনে যখন তারা যাচ্ছেন, স্বাভাবিকভাবে তো প্রশ্নটা করাই উচিত যে আপনার এখানে উইঘরে যারা ছিল তারা কেমন আছে, কারণ আপনি যাচ্ছেন কিন্তু চীনের সরকারের আমন্ত্রণে। সুতরাং এই প্রশ্নটা তোলা আপনার কিন্তু একটা নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়ায়। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন জামাতের নেতারা কখনোই এই প্রশ্নের উত্তরটা দেয় না। কেন জানেন? কারণ হচ্ছে এই যে ধড়িবাজি যে রাজনীতি, এই যে স্ববিরোধী যে রাজনীতি, এবং মানুষের ইমোশনটা বলে তো তারা আসলে অসন্তুষ্ট হবে। সেই কারণেই তো তার অর্থ হলো আপনি মুসলমানদের যে জন্য নিজের জীবন উৎসর্গ করার কথা যে বলছেন, কাশ্মীরের নির্যাতিত মুসলিমদের জন্য আপনার যে ভালোবাসা, মিয়ানমারের রোহিঙ্গাদের জন্য যে ভালোবাসা, আর চীনের যে ভালোবাসার মধ্যে সময়ের সঙ্গে সঙ্গে পার্থক্য হয়ে যায়। কারণ চীন যেহেতু এখন আপনি পাওয়ারের কাছাকাছি এসে ঘোরাঘুরি করছিলেন গত 2 মাস আগে, আপনার এদের প্রয়োজন ছিল, এই কারণে চীন যাতে অসন্তুষ্ট না হয় এই স্লোগান জামাত এখন আর দিবে না। আমি মিন করছি এই জায়গাটায় যে আমাদের এখানে রাজনীতির নামে
আবেগের নামে, ধর্মের নামে, ইমোশনের নামে কত ধরনের ধোঁকাবাজি যে হয়, সেই ধোঁকাবাজিটা তুলে ধরার জন্য আমি আপনার কাছ থেকে এতটা সময় নিয়ে এই উদাহরণগুলো তুলে ধরলাম। ঠিক আছে, আপনি চমৎকার উদাহরণ তুলে ধরলেন। আমি আবারও আসতে চাই হুমায়ুন কবিরের কাছে। আপনি একটি কথা বলছেন যে 3টি ভাগের কথা বলছিলেন, যে যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং চীনের কথা বলছিলেন। আমরা গতকালকেও দেখেছি যে ইউরোপের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা হয়েছে, সেখানে বলা হচ্ছে যে সমতার ভিত্তিতে তারা কাজ করতে চায় বাংলাদেশের সঙ্গে, মানে অন্যদের সঙ্গে যেরকম সুবিধা দেওয়া হয় তাদেরকেও যেন ঠিক একই রকম একটি বার্তা ছিল বলা যায়। আপনার কাছে কি মনে হয় আসলে আমরা সবকিছু নিয়ে কি একটি কিসের মধ্যে আছি? জটিলতাটা খানিকটা তৈরি হয়েছে, কারণ আমরা বিশেষ করে গত 9 ফেব্রুয়ারিতে আমরা যে রেসিপ্রোকাল ট্যারিফ এগ্রিমেন্টটা করলাম মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, এখন এটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে করেছি কারণ মার্কিন যুক্তরাষ্ট্র একক দেশ হিসেবে আমাদের সবচেয়ে বড় বাজার, রফতানি বাজার। কিন্তু তার চেয়ে বড় বাজার কিন্তু কালেকটিভলি ইউরোপিয়ান ইউনিয়ন। আমরা 8 বিলিয়ন 8.4 বিলিয়ন গত বছর পাঠিয়েছি মার্কিন যুক্তরাষ্ট্রে। আমাদের প্রায় $40 বিলিয়ন রফতানি হয়। তার মধ্যে আপনি চিন্তা করেন ইউরোপে অনেক বেশি, প্রায় $25 বিলিয়ন উপরে আমাদের যায়। এখন ইউরোপ খুব যুক্তিসঙ্গতভাবে প্রস্তাব করতে পারে, তো তুমি মার্কিন যুক্তরাষ্ট্রকে যে সুবিধা দিচ্ছ আমাকেও একই রকম সুবিধা দাও, এটা দাবি হিসাবে খুবই স্বাভাবিক তাদের পক্ষ থেকে। এবং ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র আমরা কৌশলগত কারণে, বাজারগত কারণে, আমাদের বলতে পারেন যে এক ধরনের রাজনৈতিক বিবেচনার কারণে আমরা এই সুবিধাগুলো তাদেরকে দিয়ে দিই। রাজনৈতিক বিবেচনাটা কি আসলে? রাজনৈতিক বিবেচনাটা ধরেন এটার আমরা মোটামুটি জানি যে 5ই অগাস্টের পর থেকে সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছাকাছি বা সরকারে যারা ছিলেন তাদের একটা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছাকাছি থাকবার একটা প্রবণতা, বা তারা নিজেরাও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়নের ব্যাপারে বিশেষভাবে আগ্রহী ছিলেন এবং সেই সুযোগটা হয়তো তারা নিয়েছে। আমি নিজে কাজ করেছি ওখানে, কাজে আমি বলতে পারি যে যে চুক্তিটা আমরা করেছি এখানে আমাদের দিক থেকে আমাদের বক্তব্য এখানে অন্তর্ভুক্ত করার সুযোগ ছিল। আমি জানি মার্কিন যুক্তরাষ্ট্র কী চায়, কারণ যে জিনিসগুলি তারা চায় এগুলি অনেকদিন ধরে আমাদের কাছে চাচ্ছে, কিন্তু সেটা এখনকার বাস্তবতায় হয়তো খানিকটা চাপ আমাদের উপর থেকে থাকতে পারে, সেটা আমি মেনে নিচ্ছি। কিন্তু সেই ক্ষেত্রেও ধরেন এই যে তৃতীয় দেশের যে বিষয়গুলো যেটা কৌশলগতভাবে আমাদের আটকে দিচ্ছে, আপনি এমন সব ক্লজ এখানে আছে, আপনি এটা বলছেন চীনের সাথে আপনি সম্পর্ক কিভাবে নির্ধারণ করবেন, এটাও কিন্তু এর মধ্যে এসে যেতে পারে যদি তারা ধরতে চায়। তার কারণ কিন্তু চীনের কাছ থেকে যদি আমি কাঁচামাল আমদানি না করি, অথবা ভারতের কাছ থেকে যদি আমি কাঁচামাল না আমদানি করি, তবে মার্কিন যুক্তরাষ্ট্রের রফতানিটা করব কি? তো কাজে এই যে আমরা একটা চেইনের মধ্যে আছি যেখানে সবার সাথে আমাদের সম্পর্ক রাখবার একটা বস্তুগত বাধ্যবাধকতা আছে, সেই জায়গাটায় কিন্তু আমরা এই চুক্তিটা একটা জটিলতা তৈরি করতে পারে এরকম একটা আশঙ্কা কিন্তু আছে। কাজে সেই জন্যেই এখন ইউরোপ সেই কথাটা বলছে যে আমাকেও ইকুয়াল রাইটস, ইকুয়াল ফ্যাসিলিটিস বা প্রিভিলেজেস তুমি দিতে হবে। যুক্তি হিসাবে সত্যি কথা, কারণ আমরা তো বোয়িং কিনছি তাদের কাছ থেকে, তো যদি হয় তারা যদি এসে বলে যে আমার প্লেন তুমি কেন কিনবা না, এবং সেটাই তারা চায়, আমি আন্দাজ করছি। এটা কি আসলে কিভাবে মানে কি বলবো ম্যানেজেবল করা যায় বাংলাদেশের কূটনীতির ক্ষেত্রে, সেটি আপনার কাছে কি মনে হয়? আপনি যেহেতু দীর্ঘদিন কূটনীতি নিয়ে এখানে ধরেন আমরা যেই জায়গাটায় নীতিগত অবস্থান আমাদের থাকতে পারে যে আমাদের প্রয়োজনে যার সাথে যেই রকম সম্পর্ক রক্ষা করা দরকার সেটা আমরা রক্ষা করব, এবং এখানে সাবধান থাকতে হবে যে এই দ্বিপাক্ষিক সম্পর্কটা যেন তৃতীয় পক্ষের সাথে আমাদের সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রভাব না বিস্তার করে। এরকম একটা নীতিগত অবস্থান কিন্তু আমাদের প্রকাশ করতে হবে এবং সকলকে জানিয়ে দিতে হবে যে দিস ইজ মাই পজিশন। কাজে তুমি তোমার সাথে, আমি তোমার সাথে কাজ করব, এটা তোমার সাথেই থাকবে। আমি অন্তত তৃতীয় পক্ষের সাথে যেতে আগ্রহী না, তোমার সাথে তৃতীয় পক্ষের কি সম্পর্ক, কি প্রতিদ্বন্দ্বিতা সেটা আমি জানি, কিন্তু আমি সেই জায়গায় যেতে আগ্রহী। এখানে একটা নীতিগত জায়গা থেকে আমি তোমার সাথে এক্স্যাক্টলি, এবং এখানে একটা নীতিগত অবস্থানের প্রত্যয় ব্যক্ত করাটা খুব জরুরি আমি মনে করছি। কারণ এটা আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আপনি দেখছেন, যেহেতু এখানে একটা এশীয় অঞ্চলে একটা প্রতিদ্বন্দ্বিতা, আমরা 3টা প্রতিদ্বন্দ্বিতার মধ্যে কিন্তু এখন আটকে যাচ্ছি। প্রথম প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে যে বৈশ্বিক প্রতিদ্বন্দ্বিতাটা হচ্ছে, সেটা কিছুটা আলামত কিন্তু ঢাকায় আমরা দেখছি। মার্কিন রাষ্ট্রদূত বক্তব্য দিলে তারপর চীনের রাষ্ট্রদূত সেটাকে আবার পাল্টাপাল্টি দিচ্ছেন।
আমরা দ্বিতীয় যদি আসেন, ভারত এবং চীনের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা আছে দ্বিতীয় লেয়ারে। জি আমার ইদানিংকালে আমাদের দক্ষিণ এশিয়ার ভেতরে পাকিস্তান ভারতের মধ্যে আবার একটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে। সেখানেও কিন্তু আমরা, যেহেতু আমাদের অঞ্চলের দেশ, এখানেও আমরা কিন্তু কোনো না কোনো পর্যায়ে একটা জায়গায় অবস্থান নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। তো এই 3 লেয়ারে আমরা এখন প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়ছি। কাজে এখানে আমরা আগে যেভাবে, যখন এই প্রতিদ্বন্দ্বিতা ছিল না, তখন যেভাবে কূটনীতি করেছি, আগামী দিনে কিন্তু সেইভাবে করা যাবে না। এবং সেই ক্ষেত্রে আমার জন্য উত্তম ব্যবস্থা হবে আমার অবস্থানটা কি এটা পরিষ্কার করে বলে দেয়া, যাতে সকলেই জানে যে দিস ইজ হোয়াট বাংলাদেশ ওয়ান্টস। তাহলে যেটা হবে, তারা আমাকে এই জায়গায় নিতে তখন চিন্তা করবে যে বাংলাদেশে যাবে না, কারণ ওকে টানাটানি করে কোনো লাভ নেই। কাজেই আমার এটা খুব জরুরিভাবে প্রকাশ করা দরকার যে এখানে বাংলাদেশ ফার্স্ট বলে যে কথাটা এখন আসছে, এটা কিন্তু ইন এ ওয়ে তার একটা, আপনি বলতে পারেন, প্রতিফলন। কিন্তু এটা আরেকটু ব্যাখ্যা করা দরকার যে আমরা এইভাবে এটা বাস্তবায়ন চাই। সেটা করলে হয়তো আগামী দিনে যে জটিলতাগুলো, আমরা যে জটিলতার মধ্যে ইতিমধ্যে পড়ে গেছি, আরও অন্যদের সাথে যাতে জটিলতা না হয় সেই জন্য আমরা সাবধান থাকতে পারব। জি, আমি শেষ করব। পাকিস্তানের কথা আপনি চলে আসছিল। পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে আমরা একটি দেখছি, সেই জায়গাটি আসলে কি যুদ্ধ কি শুরু হয়ে গেছে নাকি কি মনে হয় আপনার কাছে? মানে আক্রমণ, পাল্টা আক্রমণ হচ্ছে, কিন্তু আমার কাছে যেটা আশঙ্কার কারণ সেটা হলো যে মধ্যপ্রাচ্যে আমরা যেই যুদ্ধ দেখছি, ইসরায়েল ইরান অথবা গাজায় ইসরায়েলি আক্রমণ, এবং এখানে কিন্তু একটা ছায়া কেন জানি মনে হচ্ছে আসছে ধীরে ধীরে, সেটা হচ্ছে যে ভারত পাকিস্তানের সাথে ভারত ইসরায়েলের সম্পর্ক এখানে আফগানিস্তানের উপর কোনো ধরনের প্রভাব বিস্তার করছে কিনা, এরকম একটা আশঙ্কা কিন্তু পত্রপত্রিকায় দেখছি যে পাকিস্তানের এরকম একটা আশঙ্কা তারা করছে যে আফগানিস্তানকে কি ব্যবহার করা হচ্ছে, ইসরায়েল এবং ভারতের কোনো যোগাযোগ কি সেখানে আছে, এবং সেই কারণেই কি পাকিস্তান অতিমাত্রায় বলতে পারেন যে সতর্ক এবং আগ্রাসী হয়ে যাচ্ছে। কিন্তু সেটা হলে তো এই মধ্যপ্রাচ্যের যে যুদ্ধের আশঙ্কাটা বা যুদ্ধ চলমান, তার কোনো ধরনের আজ যদি এখানে আসে, সেটা কিন্তু আমাদের জন্য শঙ্কার কারণ আমি বলবো। এবং সেটা যত তাড়াতাড়ি। আপনি আরেকটা কথা বলছিলেন যে নিউক্লিয়ার ওয়েপনের কথা বলছেন, যে পাকিস্তান এটি ব্যবহার করে ফেলতে পারে যে কোনো সময়। না, সেটা আমরা বলছিলাম যে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র যাদের হাতে আছে, তারা একটা নো ফার্স্ট ইউজ বলে একটা প্রিন্সিপাল বলে। যেমন ভারত বলেছে সে প্রথমেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না, এটা তার একটা প্রিন্সিপাল আছে। পাকিস্তান কিন্তু সে কথা বলেনি। তার অর্থ হচ্ছে যে পাকিস্তান বলছে আমার জাতীয় নিরাপত্তা যখন বিঘ্নিত হবে বা হুমকির মুখে পড়বে, সেক্ষেত্রে কিন্তু আমি প্রথমেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারি। নো ফার্স্ট ইউজ ফর্মুলা পাকিস্তান গ্রহণ করে। তো সেই জায়গাটায় আশঙ্কা যে ভবিষ্যৎ, যেমন সিন্ধুর ভারতের সাথে গত মে মাসে যে সিন্ধুর যেটা ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে, এটা কিন্তু বন্ধ হয়নি এখনো পর্যন্ত, কিন্তু ভারত এটাকে চালু রেখেছে। এবং এখানেই আশঙ্কার কারণ যে আবার যদি ভারত পাকিস্তান সংঘাত শুরু হয়, তাহলে সেটা কোন পর্যায়ে যাবে, এবং সেখানে ইসরায়েলের কোনো সংশ্লেষ থাকে কি না, এটাও কিন্তু আরেকটা অজানা আশঙ্কা। তো কাজেই, এবং সেই জায়গায় হলে তখন এই ধরনের, আপনি যেটা বললেন, তখন এই ধরনের পারমাণবিক অস্ত্র ব্যবহার একটা আশঙ্কা কিন্তু থাকতে পারে। এটা খুব ভয়ঙ্কর একটা কথা বলছি, কিন্তু এটা যদি হয় তাহলে এটা সকলের জন্য বিপদ। মানে সকল, মানে কি আমরা দূরে আছি 1000 মাইল, কিন্তু তারপর আমাদের জন্য এটা মহাবিপদের একটা কারণ হবে। এবং সেই কারণেই আমরা কখনোই চাই না, আমরা চাই এই অঞ্চলে শান্তিপূর্ণ অবস্থা বজায় থাকুক। অবশ্যই আমরা সেটি চাই, এবং আমাদের আশঙ্কায় আমাদের দিন কেটে যায়। শেষ করব, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি শরীফ ভাইকে দিয়ে শেষ করতে চাই। একটু দেশের কথাই বলি, শেষের দিকে চলে আসছে। আজকে থেকে ঈদের ছুটি শুরু হয়ে গেছে, সরকারি ছুটি। আমরা দেখেছি যে সেই মহাসড়কে বা বিভিন্ন বাস টার্মিনালে অতিরিক্ত বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে এবার কোনো বাড়তি ভাড়া নেওয়া হবে না, কিন্তু যথারীতি বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। আরেকটি বিষয় দেখছিলাম যে বিভিন্ন কারখানায় যেসব বেতন বোনাস দেওয়ার কথা ছিল, অনেক জায়গায়, আমি যদি সেই একটি পরিসংখ্যান আমি আপনাকে বলি, যে 10,100 কারখানার মধ্যে বোনাস দেওয়া হয়নি 4,114টি কারখানায়। খুব সংক্ষেপে যদি এই দুটি বিষয় নিয়ে একটু কথা। ধন্যবাদ। প্রথমত হচ্ছে শ্রমিকদেরকে কেন বাঁচিয়ে রাখা দরকার, এটি নিয়ে ব্যাখ্যা করার কোনো কিছু নেই। শ্রমিকরা তাদের যেটা আমরা তাদেরকে দিব, এটা দয়াও না, এটা তাদের পাওনা, এটা তাদের হক। এটি
আপনাকে পরিশোধ করতে হবে। আপনি কারখানা চালাবেন, শ্রমিককে বেতন দিতে পারবেন না, তাহলে আপনার কারখানা চালানোর কোনো প্রয়োজন নেই। যার পক্ষে সম্ভব শ্রমিকের যে ন্যায্য মজুরিটুকু দেওয়া, তারা কারখানা চালাবে, আর এর বাইরে যারা পারবে না তাদেরকে চালানো উচিত না। একটু আগে দেখলাম একজন মালিক তিনি পালিয়ে গেছেন, অনেকে বিদেশে চলে গেছেন। অনেকে বিদেশে চলে গেছেন। সরকার কিন্তু বেশ কতগুলো ইনিশিয়েটিভ নিচ্ছে। শ্রম কর্মসংস্থান মন্ত্রী কয়েকদিন ধরে বলছেন বেতন দেওয়া হবে। আমরা এবারও ঢাকার রাস্তায় অভুক্ত শ্রমিকের মিছিল দেখতে চাই না। আজকেও কয়েক জায়গায় সরকার বিক্ষোভ হয়েছে বেতন গত বোনাসের দাবিতে। পরশুদিন সারা দেশের ইমাম, পুরোহিত, ধর্মীয় নেতাদেরকে তারা কিন্তু যাতে ঈদ করতে পারে তার জন্য ভাতা দিচ্ছে। অন্যান্য যে জায়গাগুলো আছে সবাইকে রাষ্ট্র তার যতটুকু সামর্থ্য সবকিছুই পরিশোধ করছে, কিন্তু শ্রমিক সে বেতন পাবে না। আমার মনে হয় রাষ্ট্রের সর্বোচ্চ প্রায়োরিটি থাকা দরকার ছিল, প্রথম প্রায়োরিটি থাকা দরকার ছিল এটা। আমাদের দাবিটা হলো নতুন সরকার তার অনেক চ্যালেঞ্জ থাকার পরেও তার প্রথম কাজটা হলো বাংলাদেশের পোশাক শ্রমিকরা যাতে অভুক্ত অবস্থায় ঈদ করতে না যায়। মালিকরা যতই শক্তিশালী হোক, প্রয়োজন হলে এর আগে সরকার যে পলিসি নিয়েছিল তার কারখানা বিক্রি করে হলেও তার পাওনা পরিশোধ করা, এখানে নিশ্চয়ই সেই ব্যাপারটা নেই। এখানে সে কাজ করেছে, তার বেতন দিতে হবে, ঈদের যে বোনাস সেটি দিতে হবে। আমরা কিন্তু এদেরকে ঠকাই, আমাদের মালিকরা এদের ঠকান। এবং এখানে একটা চমৎকার রসায়ন হলো যে এই সেক্টরের ব্যবসা ভালো না, গার্মেন্টস সেক্টর অবস্থা খারাপ, কিন্তু এই খারাপের প্রভাবটা পড়ে কেবল শ্রমিকের উপরে। আপনি কোনো মালিককে দেখবেন না যে তিনি শীর্ণকায় হয়ে গেছেন, তিনি বাজার করতে পারছেন না, তিনি ঘর থেকে বের হতে পারছেন না। অবস্থা খারাপ হলেও তাদের কিন্তু একটা বিরাট উল্লম্ফন ঘটে, অথচ দায়টা গিয়ে পড়ে শ্রমিকের উপরে। আমরা সরকারের কাছে অনুরোধ করব সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঈদের আগে নির্ধারিত সময়ের মধ্যে তাদের পাওনা বেতন বোনাস পরিশোধ করা। একেবারে শেষ করব, বাড়তি ভাড়ার বিষয়টা যদি বাড়তি ভাড়াটা এটিকে আমাদের মন্ত্রী বলেছেন মানুষ খুশি হয়ে কোথাও কোথাও কম ভাড়া নিচ্ছে, কিন্তু আসলে ব্যবস্থাটা সেরকমের না। আমরা হলো এই জায়গাগুলোতে আমাদের চেষ্টাটা করা উচিত। দেখলাম যে তিনি ঘুরে বেড়াচ্ছেন, স্টেশনে যাচ্ছেন, বিভিন্ন জায়গায়। আমরা এমন কিছু না করি বা কথা না বলি যেটা আসলে ঘটনাটা একটা হাস্যকর জায়গায় চলে যাবে। আমাদের এখানে কখনোই, আমরা বহু বছর ধরে বাসে আসা যাওয়া করি, কখনোই মালিকরা খুশি হয়ে কম ভাড়া নেয় না। আমাদের কম ভাড়া দেওয়ার দরকার না, আমরা কম ভাড়া দিতে চাই না, যতটুকু সেটাই আমরা দিতে চাই। আর রাস্তায় যে শৃঙ্খলার জায়গাটা, এটা নজর রাখা, পথে পথে যে সমস্ত জায়গাগুলোতে যানজট তৈরি করে এই সময়কালে সেই জায়গার স্থানীয় প্রশাসনকে সর্বোচ্চ প্রায়োরিটি নিতে বলা, যাতে মানুষ নির্বিঘ্নে নিরাপদে বাড়িতে যেতে পারে। জি, আজকে আমাকে শেষ করতে হচ্ছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজ এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।